দেখ পাটিগণিত 12 নম্বর মোট থাকবে, আমরা জেনেছিলাম আগেই। একটা শর্ট কোশ্চেন থাকছি। দেখ পাটিগণিতের মধ্যে প্রথমে থাকছে দেখ সরল সুদ। তো সরল সুদ থেকে শর্ট কোশ্চেনের মধ্যে কি হতে পারে? সরল সুদের শর্ট কোশ্চেনের মধ্যে কি হতে পারে? বলতে পারে যে সরল সুদ, হ্যাঁ, আসল মানে সরল সুদের ক্ষেত্রে আসলটা কি প্রতি বছর পরিবর্তিত হয়, সত্য না মিথ্যা? তাহলে কি হবে? মিথ্যা। প্রতি বছর আসল পরিবর্তন হয় না, এরকম হবে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে একটা জিনিসই জানবো আমরা, কি? পি আর টি বাই 100, এটা কি? সুদ, শুধুমাত্র সুদ, এটা মনে রাখ। সুদ আর সুদ আসল কি? সুদ প্লাস আসল, এটা হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধি মূল। তাহলে এটা কি? পি প্লাস পি আর টি বাই 100। তাহলে এ সমান এইটা, এটা সম্পর্ক থাকতে পারে পরীক্ষাতে। তাহলে পি প্লাস পি আর টি বাই 100। এবার সরল সুদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হয়, কি হয়, ধর এখানে সরল সুদে প্রত্যেক বছরে সুদটা একই থাকে, সুদ একই থাকে, এরকম কোশ্চেন থাকতে পারে যে প্রত্যেক বছর সুদ একই থাকে, শূন্যস্থান পূরণ, প্রত্যেক বছর সুদটা একই থাকবে। ঠিক আছে, এইটা দিয়েই সব অঙ্ক হবে। যাই থাকুক, তোকে যদি বলে আসলটা বার করতে, বাদ বাকি এই তিনটে দিয়ে দেবে, তাহলে সেটা দিয়ে বসিয়ে দিবি। হয় আর বার করতে হবে, এই তিনটে দিয়ে দেবে, হয়ে যাবে। যে কোনো একটা দিলে তিনটে রাশি তোকে বলে দেবে, একটা বের করতে হবে, হয়েছে। বা তোকে সুদ আসলের টাকাটা বলে দিল, সেখান থেকে আসল বের হতে পারে। ঠিক আছে, এবার এই অংশীদারি কারবারে, এই অংশীদারি বলছি সরল সুদের ক্ষেত্রে একজন টাকা ধার দেয়, যে ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, এটাও পরিষ্কার কোশ্চেন অনেক সময় আসে। আর যে ধার নেয় তাকে বলা হয় অর্ধমর্ণ, এটাও কোশ্চেন থাকে। এটা বোঝা গেল কি বললাম? আর সরল সুদের ক্ষেত্রে আসলটা সবসময় বেশি হবে সবৃদ্ধি মূলের থেকে, এইগুলো কোশ্চেন থাকে, সত্য মিথ্যা। আসলটা থেকে সবৃদ্ধি মূল সবসময় বেশি হবে। ঠিক আছে, এটা বল। সময় যত বাড়বে তত সুদ বাড়বে, সরল সম্পর্ক। যত সুদের হার বাড়বে সুদ বাড়বে, যত পরিমাণে মূলধন বাড়বে সুদ বাড়বে, সবকটা সরল সম্পর্ক। কোনো সমস্যা থাকলে বলবি, হয়েছে? এটা কোনো সমস্যা নেই তো? আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে এটাই আছে, আর কিছু নেই, এটা দিয়ে সব অঙ্কগুলো হবে। হয়েছে এত % হারে 1400 টাকার সুদ, হ্যাঁ, 2 বছরে। সে একই পিটিআর বাই 100, 1400 টাকার ক বছর? 2 বছরে। এটা কি 25-এর 4, তাহলে 25 উপরে লেখ, 4 নিচে লেখ, এত টাকা সুদ হবে। দুটো শূন্য কেটে দিলাম, 4 2 দুগুণে 4 আর 2 7 14, মানে 175 টাকা সুদ। এবার যদি সুদ আসল চাই, তাহলে 1400 প্লাস 175 মানে 1575 টাকা সুদ আসল। সরল সুদের ক্ষেত্রে বছর বল মাস বল সবই হিসাব করতে হয় বছরে। 8% বছরে সুদ দেয়, এই 8% যে সুদ দেয় সেটা বছরে, মানে প্রত্যেক বছরে সুদ। সেরকমই এই সময়টা যদি ধর সময় টি ধর 4 মাস আছে, তাহলে এটা বছরে নাই, বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ, তার মানে 1/3 বছর। তাহলে আগে এটা করতে হবে, তারপরে পিটিআর বাই 100 ফর্মুলা হবে। ওইখানে বছরটা যেটা আছে সেটা সেটা যে টিটা আছে সেটা সবসময় বছর হিসাবে হয়, বলো। আবার যদি দিন হিসাবে দেয়, ধর এখানে দিচ্ছে সময় 73 দিন, তাহলে সময়টা কি বেরোবে? 73 বাই 365 দিন। 73 একে 73, 73 5-এ কেটে যাবে, 1 বাই এত ভাগ করলে বছর হয়ে যায়।
তাই জন্য 73 ঘরের নামটা পড়ে নিতে হবে। 73 একে 73, 73 দুগুণে 146, 73 তিনে 219, আর 73 চারে 292, আর লাস্ট করতে হবে 73 পাঁচে 365। এইটুকু জানলেই হবে, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো থাকতে পারে, তা তাড়াতাড়ি আমি কেটে বের করতে পারবো। ঠিক আছে, এটা বোঝা গেল? সমস্যা আছে কারু? মুছে দেবো এটা। আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত দিয়ে দেয়, আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত দিয়ে দেয়, দিয়ে বলে লাভের পার্সেন্টেজ বের করো। বোঝা গেল কি বললাম? আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত। তাহলে আসলটা ধরে নিবি 25x আর সবৃদ্ধিমূলটা 28x, তাহলে লাভ কত হলো? 3x টাকা হয়েছে। লাভ হলো কত? 3x, মানে এটাই হচ্ছে সুদ। লাভ মানে কি এখানে সুদ হয়েছে কি হয়নি? তাহলে সুদটা কত? এবার সুদের পার্সেন্টেজ আছে, সুদটা উপরে লিখবি। ক টাকার মধ্যে সুদ হবে? এই যে এইটা, সবসময় আসল টাকার উপরে সুদ হয়। তাহলে আসল টাকা ছিল 25x, তাহলে 25x ইন্টু 100%, এক্স এক্স কেটে দেয়, 25 4 100, মানে 12% সুদ আছে। এই অঙ্কটা দেয় বারবার, যে আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে সুদের পার্সেন্টেজ বা হার কত। ঠিক আছে, তাহলে কি কি দিতে পারে? একটা দিতে পারে এই যে ফর্মুলাটা থেকে, এটা থেকে কি দিতে পারে? হয় পি বার করতে দিতে পারে, আসল নির্ণয় করো, সুদের হার নির্ণয় করো, টাইম নির্ণয় করো, সুদ নির্ণয় করো, যে কোনো একটা দিতে পারে। ঠিক আছে, আর সবসময় বছর থাকলে, বছর না থাকলে মাস থেকে বছর করে নিতে হবে, আর যদি দিন থাকে দিন থেকে বছর করে নিতে হবে। যেমন ধর বইয়ে দাগ মারবি, এই সুধীর বাবু প্রয়োগ 27, 42 পাতা, হয়েছে। আর 33 রমেন বাবু, এই দুটো। ঠিক আছে, আর এইদিকে চলে আসতে হবে কোশ্চেন দেখি 2-এ 46 পাতার 13 দাগের অঙ্কটা, 47 পাতার 18 19 20, এই তিনটে অঙ্ক, আর 16, এই কটা করে নিলেই হয়ে যাবে। আর বাদ বাকি যেগুলো দেবে সেগুলো শর্ট কোশ্চেনে দেবে, বড় কোশ্চেনে দেবে না। যদি দেয়ও, এই যেমন এই মান্নান মিয়া এরকম অঙ্ক এই 2 নম্বরে দিতে পারে, পরের পেজেও আছে সেমই অঙ্ক। হ্যাঁ, এই মান্নান মিয়ার মতনই ওই 22-এর 3 অঙ্কটা একই রকম আছে। হ্যাঁ, সুদ আসলে এত অংশ হলে কত হবে। ঠিক আছে, সুদ আসলে এত অংশ, এগুলো ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। তো সুদ আসলের কত অংশ, এরকম যদি অঙ্ক থাকে, তাহলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে দেখ এদিকে, যে সুদ আসলে এত অংশ আর সুদ আসলের এত অংশ। ঠিক আছে, ধর পি টাকার জিনিস আছে, হ্যাঁ, বলছে সুদ আসলে এত অংশ, তাহলে পি টাকা মূলধন হলে সুদটা বলছে আসলের 2/5 অংশ, তাহলে আসলের 2/5 অংশ মানে এটা সুদ হয়ে যাবে, মানে 2p/5 হচ্ছে সুদ। হ্যাঁ, আসলের 2/5 অংশ দিয়ে বলছে বার্ষিক সুদের হার নির্ণয় করো, বা কিছু একটা নির্ণয় করতে দিয়েছে। হ্যাঁ, যেমন বলে দেবে তোকে 4 বছরের সুদ বা 5 বছরের সুদ, কিছু একটা বলে দিয়েছে, এই টাকাটা হয়েছে, তাহলে সুদের হার কত। যদি 4 বছরের সুদ ধরি, তাহলে পি ইন্টু 4 ইন্টু কত r% হারে সুদ হচ্ছে কত 2p/5 হলো, এটা সুদ। তাহলে পিপি কেটে দিলেই আমি পেয়ে যাবো, পিপি কেটে দেবো আমি এখানে, তাহলে 8টা পেয়ে যাবো। কি 100টার উপরে গুণ করলাম, 4টা নিচে চলে এলো, আর 5টা নিচে আছে, হলো, হয়েছে। 100টার উপরে গুণ, 4টা নিচে গুণ, তাহলে 5 4 5 20 4 5, তাহলে 10%। বোঝা গেল এটা? হয় আসলের সঙ্গে দিতে পারে, বা বললো এই শুধুমাত্র আসলটা বললো না, আসলের এত গুণ বললো না, বললো সুদ আসলের এত গুণ। তখন কি সুদ আসলের এত গুণ, সুদটা বললো সুদ আসলের
8 এর 25 গুণ, তাহলে সুদ প্লাস আসল ধর এটা এই গোটাটার 8 এর 25 গুণ বলে দিল, হয়েছে? এরকম বলতে পারে সুদ আসলটার 8 এর 25। তাহলে এরকম একইভাবে হবে, কি হবে? আমরা জানি সুদের ফর্মুলা কি, PRT/100 সমান এইটা গোটাটা, হয়েছে? হ্যাঁ, এখান থেকে পি কমন নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানকার পি আছে, পি পি কেটে দিলাম, তাহলে এটা পেলাম। হয় একটা বলে দেবে তোকে আর বা টি, কোনো একটা বলে দেবে, দিয়ে বলবে সুদ আসলের, মানে সুদটা বলে দেবে কি সুদ আসলের 8 এর 25 অংশ বা গুণ, হ্যাঁ এরকম বলে দেবে। তখন তোকে একটা সংখ্যা বলে দেবে, হয়তো আর বলে দেবে না টি বলে দেবে, আর বা টি এর মধ্যে কোনো একটা বলে দেবে, সেটা বসিয়ে নিলেই হয়ে গেল। এবার আমি আসছি চক্রবৃদ্ধি সুদ 2 নম্বরে। চক্রবৃদ্ধি সুদের একটাই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এ মানে কি, এ মানে হচ্ছে কতটা অ্যামাউন্ট, মানে সমূল চক্রবৃদ্ধি যাকে বলি। তার মানে এখানে সুদ বেরোচ্ছে না, আগেটাতে যেমন সুদ বেরোচ্ছিল এখানে সমূল চক্রবৃদ্ধি বেরোচ্ছে, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি, তার মানে সুদ বার করতে গেলে কি করতে হবে, তাহলে এই গোড়াটা থেকে আসলটা বাদ দিতে হবে, সেটা কি বেরোবে, সুদটা বেরোবে, চক্রবৃদ্ধি সুদটা, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদটা পাবো। ঠিক আছে? এটা দেখ এখান থেকে কি শর্ট কোশ্চেন হয়, যে চক্রবৃদ্ধি সুদ 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরল সুদ সমানই হবে চক্রবৃদ্ধি সুদ, হয়েছে না? এবার 1 বছরের বেশি হয়ে গেলেই চক্রবৃদ্ধি সুদ বেশি হয়ে যাবে, ঠিক আছে? যদি বছরটা, হ্যাঁ 1 বছরের বেশি হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদটা সবসময় বেশি হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সবসময় আসলটা আগের আগের আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে যায়, দিয়ে আসলটা পরিবর্তিত হয়। এটাও কোশ্চেন থাকে যে আসল প্রত্যেক বছর পরিবর্তন হয়, এটাও শর্ট কোশ্চেন থাকে। চক্রবৃদ্ধি সুদটা 1 বছরের বেশি হলে সরল সুদের থেকে বেশি হয়, আর যদি 1 বছর হয় তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। এইটা কি পেলাম, এটাকে কি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি। তার মানে কি চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, এটা এসেছিল 24 সালে, 2024, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ আর আসলের সমষ্টি কি বলবো, সমূল চক্রবৃদ্ধি। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আর আর একটা কি হয়, সরল সুদ আর আসলের যোগফলকে বলা হয় স্ববৃদ্ধি মূল, সমান হচ্ছে সরল সুদ প্লাস আসল। এটা বুঝলি কি বললাম? হ্যাঁ, একটা এসেছিল 22-এ যে 8% সুদের হারে, হ্যাঁ n বছর পরে আসল কত হবে, আসল বললাম যে বাড়ে, হ্যাঁ n বছর পর আসলটা কত হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে বুঝে নে কি বলছি। প্রথম বছরের মূলধনটা বলে দিয়েছে ধর পি, প্রথম বছরের মূলধন বলে দিয়েছে পি, দিয়ে বললো 1 বছর পরে কত মূলধন হবে,
কি, এই গোড়াটা কি বল দেখি, সমূল চক্রবৃদ্ধি। সেখান থেকে যদি তুই বাদ দিয়ে দিস কি আসলটা, তাহলে কি পেলি, এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই 1 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ ভাবিস, তাহলে এইটা বের করা তো দরকারই নাই। হ্যাঁ, 1 বছরের সরল সুদ যা, চক্রবৃদ্ধি সুদও। তাহলে এটা হয়ে গেল তার 1 বছরের কি চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, তার সঙ্গে তার মূলধনটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা দাঁড়াবে, এটা দিয়েছিল পরীক্ষাতে। তাহলে সরল সুদ 1 বছরের যা, চক্রবৃদ্ধি সুদ তাই। তাহলে এই 1 বছরের সরল সুদ প্লাস আসল মিলে পরের বছরের মূলধন হল। ঠিক আছে, আলাদা আলাদা বছর আলাদা আলাদা সুদ হতে পারে, 5%, 6%, 7%। প্রথম বছর ধর এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, 3টে বছর আলাদা আলাদা সুদ দিচ্ছে। তখন আমরা সমূল চক্রবৃদ্ধি বার করবো কি করে, এটা ফর্মুলা হচ্ছে এরকম, 1 + r/5 মানে r1/100 ইন্টু 1 + r2/100 ইন্টু 1 + r3/100। সেখানে আমি পিটা লিখলাম, এই r1 এর জায়গায় 5, এমনি করে প্রত্যেকটা বছরে আলাদা আলাদা সুদ হবে। হয়েছে, এটা এরকম ফর্মুলা হতে পারে, এটা হয়েছে। কি হতে পারে, 6 মাস অন্তর অন্তর সুদ দেয়, তো তার ফর্মুলা হচ্ছে p × 1 + r/2/100 তার পাওয়ার 2n, সমূল চক্রবৃদ্ধি বার করার ফর্মুলা হচ্ছে। 6 মাস অন্তর সুদ দেয়, আর একটা হয় 3 মাস অন্তর সুদ দেয়, p × 1 + r/4/100 তার পাওয়ার 4n। এই কটা জানলেই হবে, এই যে আপনাদের এই কটা আছে। এবার কিরকম বার করতে দেবে, আমাদের হয়তো বার করতে দিল এনটা কত হবে, হ্যাঁ আমাদের হয়তো বার করতে দিল আটটা কত হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের পি বার করতে দিতে পারে। হ্যাঁ, কেমন ধরনের বের করতে দেবে আমাদের, এটা বোঝা গেল, কোনো সমস্যা নেই তো, মুছে দেবো। 1টা টাকা ব্যাংকে জমা রেখেছে 100 টাকা, সেখান থেকে বেড়ে গিয়ে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 121 টাকা। কি বললাম, 100 টাকা জমা রেখেছে, দিয়ে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 121 টাকা। সুদের হার বের করো। 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 121 টাকা। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, আমাকে কি বলে দিয়েছে, আমি রেখেছিলাম 100 টাকা, সমূল চক্রবৃদ্ধি হয়েছে 21 টাকা, আর সময়টা বলে দিয়েছে, মানে টাইমটা বলে দিয়েছে 2 বছর, মানে এনটা টি না লিখে এন লিখে দিলাম। দিয়ে বললো আমাকে যে তুমি আমাকে সুদের হার বলো, আমাকে কি বার করতে দিয়েছে, সুদের হারটা তুমি বলো। হয়েছে এরকম, তাহলে ওই ফর্মুলা দিয়ে করবো, এই ফর্মুলাই সব। হ্যাঁ, তাহলে 100 ইন্টু পি এর জায়গায় 100 ইন্টু 1 + 8টা বলে দেয়নি বলে 8টা লিখলাম না, বাদ বাকি সবই বলে দিয়েছে। হয়েছে, এটা ভাগ করে দেবো এইদিকে, হয়েছে। এটা কত হয়, 11/10 স্কোয়ার হয়। তাহলে এটা আমাকে জানতে হবে, 11/10 স্কোয়ার, হ্যাঁ 11/10 কিউব, এটা হতে পারে। এই দুদিকে বর্গ আছে, তার মানে এই দুটো সমান হবে, বেসটা। এটা বাদ দিয়ে দেবো, 11/10 - 1, তাহলে 11 থেকে 10 বাদ দিতে হবে, লসাগু করলে 10 হয়, তাহলে 1-এর 10 হলো, তাহলে আর সমান হলো 100/10 মানে 10%। তাহলে আর বের করতে দিতে পারে, এটা হয়েছে কি হয়নি, এটা এরকম ভাবে আর বের করে যাবে। আমাকে কিছু কিছু জানতে হবে, 11 কিউব জানতে হবে, যেমন 11 কিউব 1 3 3 1 হলো। আর কি জানতে হতে পারে, 10 কিউব, যেমন 10 কিউব বা 11 কিউব থাকে, এরকম হতে পারে, 12 কিউব থাকতে পারে, 1728 এরকম থাকতে পারে, আর বেশি বেশি থাকবে না। ঠিক আছে, এগুলো জানতে হবে। তারপর 27-এর
যেমন 27 স্কোয়ার জানতে হবে, হ্যাঁ 729, 25 স্কোয়ার জানতে হবে 625, এইগুলো থাকে বেশিরভাগ, ঠিক আছে। হ্যাঁ স্কোয়ারে যদি আসে, বোঝা গেল এটা। বেশ, এবার আমাকে যদি ধর এখানে এটা বলে দিয়েছে 10%, দিয়ে বললো তুমি এসব না বের করে তুমি আমাকে এনটা বের করে দেখাও, সেমই করবো আমরা সবই মুছে দিলাম, এটা একই সব পুরো একই, তা শুধুমাত্র এনটা লিখে দেবো এখানে, এখানে 10 লিখে দেবো, হয়েছে। 0 0 কেটে দেবো, হলো, এটা ভাগ করে দেবো একই, সেমই করবো, এটা স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটাকে লসাগু করলে কত হয়? 11/10 হয় এটা, কেন 10 একে 10, লসাগু করলে 10 হয়, 10 থেকে 10 আর 11, এটাও 11/10 স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার বেসটা একই হয়ে গেল, উপরটা সমান হয়ে গেল, n সমান 2, বছর বার করে দিতে পারে, হয়েছে কি হয়নি? হ্যাঁ, একই সেম প্রসেসে যেটা খুশি বার করতে পারে। আমাকে আবার এটা এই এনটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, ধর আমাকে এনটা 2 বছর বলে দিয়েছে, দিয়ে বললো যে এটা তো বার করতে জানি, আমরা এইভাবে ফর্মুলা দিয়ে বার করবো, আমাকে বললো এটা বার করো, এটা কত দিয়েছে, হয়েছে, আমাকে ওইটা বার করতে দিয়েছে, তাহলে আমি একইভাবে এখানে লিখবো না, এটা লিখবো পি, এটা 10% বলে দিয়েছে, এটা কেটে দেওয়া ছিল, কেটে দেওয়া থাকুক, এটা স্কোয়ার আছে, তাহলে পি ইন্টু এটা 11/10 পেলাম 20, তার স্কোয়ার সমান 121, হলো কি হলো না? তাহলে পি ইন্টু 11/10 ইন্টু 11/10 সমান 121, তাহলে পি সমান 121 ইন্টু 10 ইন্টু 10 বা 11 ইন্টু 11, 11 11 121, 11 11 কেটে গেল, তাহলে 100 টাকা হয়ে গেল, হয়েছে। যাই বের করতে দিক হয়ে যাবে, কোনো সমস্যা থাকলে বলবি, তাহলে আর কিছু নাই কিন্তু, হলো। কি কি বার করে দিতে পারে? এই 4টে জিনিস বার করতে পারে, এইটা এটা এটা, যদি এটা বার করতে দেয় ডাইরেক্ট ফর্মুলা ফেলবো, এটা বেরোবে, হয়েছে। আর এটা বের করতে দেয় ইন্টারেস্ট, মানে সুদটা, কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদটা, তারপরে যেটা বেরোলো সেখান থেকে আসলটা বাদ দেবো, পিটা বাদ দেবো, যেমন এখানে 121 টাকা আছে, হ্যাঁ আসল আছে 100 টাকা, তাহলে বাদ দিলে 21 টাকা সুদ, এইভাবে হতে পারে, এটা হতে পারে 1 নম্বর, এটা প্লেন সিম্পল ফর্ম করে দিতে হবে। আর পি বার করতে হলে এইভাবে বার করবো, যা দিয়েছে বসিয়ে দেবো, হয়ে যাবে, 3টে জিনিস বলে দিয়েছে আমাকে, বুঝছে। আবার এখানেও তো এন বের করতে গেলে এনটা বাদে সব বলে দিয়েছে, ভাগ করে দেবো, দিছে একই রকম বর্গ আসবে, 8টাও তাই, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আর কিছু আসবে না, চক্রবৃদ্ধি সূত্র অঙ্কগুলো দেখে নে, যেমন ধর 21 প্রয়োগ, হ্যাঁ 20 প্রয়োগ 111 পাতা, 15 প্রয়োগ 109 পাতা, এই কটা প্রয়োগ, এই কটা। তারপরে হচ্ছে 113 পাতা 13 দাগের, 13 দাগের 12 দাগের সেম, ঠিক আছে। আবার ওই 113 পাতারই 15 দাগের, 15 আর 14 সেম, ওই একই। আর 113 পাতা 17 দাগের খুব ইম্পর্টেন্ট, 17টা, 17 16 সেম দুটোই, ঠিক আছে, 17 দাগের হলো। তারপরে ওই যে খুনি বার করে দেখিয়ে দিয়েছিলাম ওইগুলোই আছে, 21-এর, হ্যাঁ 23-এর, 24-এর, এগুলো সব সেমই, হ্যাঁ এগুলো করলেই হবে। এবার আমরা আসবো সমাহার বৃদ্ধি বা হ্রাস। সমাহার বৃদ্ধি বা হ্রাসে, সমাহার বৃদ্ধিতে একটা ফর্মুলা আছে, আগেকার ফর্মুলাটাই, বৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছরে, হয়েছে, আগে ছিল পি, সেখান থেকে বৃদ্ধি পেয়ে এটা হবে, ঠিক আছে কি ঠিক নাই? হ্যাঁ, এটা গেল ফর্মুলা। যেমন 100 থেকে বেড়ে 121 হয়েছে, তাহলে 100 ছিল, 10% করে যদি বাড়ে 2 বছর ধরে, কি বললাম 100 ছিল, 10% করে বাড়ছে 2 বছর ধরে, তাহলে তার কি হবে 100 ইন্টু
11/10 তার স্কোয়ার মানে 11/10 ইন্টু 11/10, 0 0 কেটে দিলাম, 121 বৃদ্ধি পেয়ে হলো। হ্যাঁ, আর না হ্রাস পেতে পারে, প্রত্যেক বছরে যদি হ্রাস পায় সমাহার, এটা হচ্ছে বৃদ্ধি, আর একটা হচ্ছে হ্রাস। কোনখান থেকে হ্রাস পেয়েছে? 100 ছিল সেখান থেকে হ্রাস পেয়েছে। এই 121 থেকে হ্রাস পেয়ে 100 হবে না, বোঝা গেল? হ্যাঁ, 121 থেকে 10% করে হ্রাস পেয়ে কিন্তু 100 হবে না, বোঝা গেছে কি বলছি? ওটা আমি বলবো কি জিনিসটা, ওটা হচ্ছে হ্রাস তো হলো কিন্তু হ্রাসটা এইভাবে হবে না, 121 থেকে 10% দুবার হ্রাস পেলে কিন্তু হবে না, ওই 100-তে পৌঁছতে পারবো না আমরা। ঠিক আছে, আমরা আগের থেকেই হিসাব করে, মানে আগে একটা ছিল সেখান থেকে হ্রাস পেয়ে গিয়েছে, তার মানে কি, আর যদি 100 থাকে সেখান থেকে হ্রাস পেল 10% করে 2 বছর ধরে, তাহলে কত দাঁড়ায়? তাহলে এটা সেই 9/10 ইন্টু 9/10 মানে 81, তাহলে এটা হ্রাস পেয়ে হলো। তার মানে যে এখান থেকে বৃদ্ধি পেয়ে এটা হবে তা নয়, 2 বছর এটা থেকে বৃদ্ধি পেয়ে এটা হবে তা নয়, হয়েছে? তাহলে সবসময় কি হয়, যেটা থাকে সেখান থেকেই বৃদ্ধি বা হ্রাস হয়, পরে যায়, আগে যেতে পারবো না। আগে যেতে গেলে কি করব? আগে যেতে গেলে কি করব আমরা, যেমন আমাকে বলেছে 81টাই ধর, বলছে যে আমার কাছে এক্স টাকা ছিল বা পি টাকা ছিল, আমার কাছে পি টাকা ছিল, প্রত্যেক বছর 10% করে হ্রাস পেয়েছে 2 বছর ধরে, যে আমার কাছে দাঁড়িয়েছে 81 টাকা। তাহলে 2 বছর আগে কত ছিল? তাহলে 2 বছর আগে পি ছিল, ধরে নিতে হবে পি ছিল আগে, সেখান থেকে কমতে শুরু করেছে আমার টাকা, এইখান থেকে যাবে না, আমার যাবে কি, আগে যেটা ছিল সেইখান থেকে কমতে শুরু করেছে টাকা, সেটা ধরতে হবে, দিয়ে কমে কত হয়েছে? 81 টাকা। তাহলে পি ইন্টু 1 মাইনাস এই 8টা কত? 10%। হ্রাস পেয়েছিল মানে হ্রাসই পেয়েছে, আগের টাকাটা থেকে হ্রাস পেয়েছে, দিয়ে 81 হয়েছে। আগে বার করতে গেলে সেই টাকাটা ধরে নিয়ে তারপরে আমি এগোবো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আগের বার করতে দিলে আগের টাকাটা ধরে নিয়ে আমি এগোবো সামনে। হ্যাঁ, তাহলে এটা কেটে গেল, তাহলে পি ইন্টু 9/10 ইন্টু 9/10 সমান 81, তাহলে পি সমান 81 ইন্টু 10 ইন্টু 10 বাই 9 ইন্টু 9, 9 9 81, 9 9 100 টাকা হলো। তাহলে আগের থেকেই আমি পরেটা যেতে পারবো, আগে 100 টাকা ছিল সেখান থেকে কমতে 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 গিয়ে 81 টাকা হয়েছে, হচ্ছে না হয়নি বল? তো আগে জানি না বলে আগেরটা ধরে নিয়েছি, পরে যাওয়া যাবে, পরে কমা পরে বাড়া যাওয়া যাবে, কিন্তু আগের থেকে যেটা কমেছে সেই আগের থেকেই কমাটা করতে হবে, দিয়ে পরেরটা পাবো। ঠিক আছে, আর কিছু এখানে নাই, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তাহলে আমাদের সমাহার বৃদ্ধি হ্রাস হয়ে গেল। ঠিক আছে, তো সমাহার বৃদ্ধি থেকে কোনটা করবি দেখে নে। সমাহার বৃদ্ধি থেকে 28 নম্বর অঙ্কটা প্রয়োগ 116 পাতা, প্রয়োগ 29 117 পাতা, হয়েছে? আচ্ছা, 117 পাতায় কোশ্চেন দেখি 6.2, 4 আর 5 এর অঙ্কটা সেমই, হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে, 4 এরটা। ঠিক আছে, তারপরে এদিকে 10 এরটা 117 পাতা, ঠিক আছে, তারপরে পাতা 118 পাতায় 12টা, হয়েছে, 13টা আর 15টা, 15টা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই গেল আমাদের সমাহার বৃদ্ধি ও হ্রাস। ঠিক আছে, আর আমাদের একটাই চ্যাপ্টার বাকি থাকছে পাটিগণিত থেকে, সেটা হচ্ছে অংশীদারি কারবার।
দেখ অংশীদারি কারবার থেকে শর্ট কোশ্চেনের মধ্যে কি থাকতে পারে, অংশীদারি কারবার কয় প্রকার, দুই প্রকার হবে। কিরকম প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল কোনটা, হ্যাঁ, সবাই যদি একই সময়ের জন্য বিনিয়োগ করে মানে প্রথমেই বছরের শুরুতেই বিনিয়োগ করলো, একই সময় লাগবে, সময় থাকবে বিনিয়োগ। এটা যে ভিন্ন ভিন্ন সময় বিনিয়োগ হয়, হয়েছে, হ্যাঁ, এটা দিতে পারে। তাহলে অংশীদারি কারবার করতে গেলে কমপক্ষে কটা লোক লাগবে, কমপক্ষে দুজন থাকতেই হবে পার্টনারশিপ করতে গেলে। অংশীদারি মানে যে পার্টনারশিপ বিজনেস, কমপক্ষে দুজন লাগবেই। হয়েছে, হয়েছে না হয়নি? আচ্ছা, এইবার এই ভাগটা কত রকম হতে পারে এই অংশীদারি কারবারে, একটা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ হবে, আর 2 নম্বরে হতে পারে সমান ভাগ, আর একটা হচ্ছে চুক্তি অনুসারে, মানে সময় অনুযায়ী আমি কাজ বেশি করেছি তাহলে আমি টাকা বেশি নেব, হয়েছে, সময়ের অনুপাত হতে পারে। এই গেল আমাদের অংশীদারি কারবারের ব্যাপার। অংশীদারি কারবারে সেরকম বোঝানোর মতো কিছু নেই, হ্যাঁ, করতে হবে কোনগুলো দেখেন। প্রয়োগ 11 202 পাতা, দুশো তিন পাতার 5-এর, না 5-এর নয়, 203 পাতার 6-এর, 5 আর 6 একই প্রায়। তারপর 8-এরটা হয়েছে, 8 হয়েছে, 9 10 11, 12টা খুব ইম্পর্টেন্ট, 14টা খুব ইম্পর্টেন্ট, হয়েছে, এইগুলোর মধ্যে থেকে করতে হবে। আর 15 নম্বর, এই চ্যাপ্টার থেকে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা অংশীদারি কারবার, ঠিক আছে। বীজগণিতে প্রচুর নাম্বার, 16 নাম্বার মনে হয়। প্রথম চ্যাপ্টার আছে বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই বলবো আগে। এখান থেকে একটা 3 নম্বরে থাকবে, প্লাস শর্ট কোশ্চেনও থাকতে পারে, 3 নম্বর তো থাকছি। আচ্ছা দেখ, একচল বিশিষ্ট মানে একটাই চল, যে কোনো একটা চল, ধর এরকম লেখা আছে, এটা হচ্ছে মেন আকার, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মেন আকার, মানে একটাই চল আছে x এবং দ্বিঘাত আছে a x স্কয়ার প্লাস b x প্লাস c সমান 0, হ্যাঁ, এবং y দিয়ে হতে পারে, t দিয়ে হতে পারে। a কি, a এর মানে হচ্ছে x স্কয়ারের সহগ, b কি x এর সহগ, আর এটা ধ্রুবক পদ, বুঝেছে। এবার কোশ্চেন কেমন হয় এখান থেকে, যে এখানে বলবে যে এরকম ভাবে দিয়ে দেবে যে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না, এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে যদি এটা 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এখানে এই টার্মটা কত আছে, a মাইনাস 2, তাহলে a মাইনাস 2টা 0 হয়ে গেলে আর কোনো সমীকরণ হবে না। তাহলে a সমান যদি 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না, 2 থেকে 2 বাদ দিয়ে 0, 0 ইন্টু এক্স স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে এটা দ্বিঘাত আর নাই, দু ঘাত থাকলো না, এইটুকু পড়ে থাকলো কি এই bx প্লাস c সমান 0। তো এটাকে বলা হয় রৈখিক সমীকরণ, এটাকে দ্বিঘাত বলা হয় না, রৈখিক সমীকরণ, রেখা হবে। হয়েছে কি হয়নি? এরকম কোশ্চেন হয়। আবার একটা কোশ্চেন হয় কিরকম, যে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6,
যে এর কটা বীজ আছে। এই সমীকরণে সবসময় দুটো বীজ, কি বললাম, দুটো সমাধান, দুটি বীজ বা সমাধান থাকে, ঠিক আছে। সবসময় দ্বিঘাত সমীকরণে কটা সমাধান থাকে, দুটো। কিন্তু বললে এর কি কি সমাধান আছে, তলাতে কি আছে, এক্স, তাহলে এক্স দিয়ে আমি ভাগ করতে পারবো এটাকে। এটা যদি এখানে দেখ, এখানে যদি আমি এটা করি, যদি এক্স এক্স কেটে দিই, তাহলে এক্স এর মান কত হবে, 6 হবে। হ্যাঁ, এবার যদি আমি এরকম ভাবে করি, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, এই গুণে কোণে গুণ করে দিই, এক্স স্কোয়ার সমান 6x, হ্যাঁ, দি এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0 করি, দি এক্স কমন নিই, দি এক্স মাইনাস 6 সমান 0 করি, তাহলে এক্স এর মান দুটো বের হচ্ছে, একটা এক্স এর মান হচ্ছে 0 আর একটা এক্স এর মান হচ্ছে 6। কিন্তু এখান থেকে এটা হবে, হবে না। কেন হবে না, কারণ তলায় 0 হতে পারবে না, কোনোদিনই তলায় 0 হতে পারে না। তার মানে এর একটাই মান হবে, এটা হচ্ছে 6। হ্যাঁ, কি করে হতে পারে, এরকম করে কেটে গিয়ে একমাত্র। হ্যাঁ, আর যদি এর মতনই এইটা না দিয়ে যদি এরকম দেয় এক্স স্কোয়ার সমান 6x, তখন এই দুটো সমাধান হবে, তখন এক্স এর মান কি হবে, একটা মান 0, একটা মান 6, হলো কি হলো না, তখন আর এটা কাটবো না, দ্বিঘাত সমীকরণ দুটো সমাধান হবে। হয়েছে, যেহেতু তলায় এক্স আছে, এক্স দিয়ে ভাগ করা যাবে না, মানে 0 দিয়ে ভাগ করা যায় না, ওই জন্য এর মানটা 0 নয়। হলো কি হলো না, হয়েছে। এক্স কাটতে পারবো না, এটা কাটতে পারবো না, এই দ্বিঘাত সমীকরণ দুটো সমাধান হবে, এই বিয়োগ করে দুটো সমাধান হবে না, এখানেও দুটো সমাধান পেতাম, কিন্তু যেহেতু এক্স এর মান 0 হতে পারে না এখানে তলায় থাকলে, তার জন্য একটাই মান পেলাম, তলায় 0 থাকবে না। কোনটা, কোনটা এখানে, হ্যাঁ 6 তো হবে, অ্যান্সার 6 না, এর ক্ষেত্রে দুটো মান বেরোবে, এর ক্ষেত্রে একটা মান বেরোবে, এটার ক্ষেত্রে দুটো মান বেরোবে, এক্স 0 আর 6। সেটা তো বলছি তোকে, সেরকম কি শুনলে, এরকম সমীকরণ থাকলে এক্স এর মান দুটো হবে, এরকম থাকলে একটাই হবে, কারণ তলায় 0 হতে পারবে না, ওই জন্য লিখেছি এক্স নট ইকুয়াল টু 0। এক্স 0 লিখেছিলাম, হয় এক্স 0 প্রথমে লিখেছিলাম, তারপর কাটলাম, কেন কাটলাম, কারণ তলায় 0 হতে পারবে না, আর এখানে তলায় ফলায় 0 কোনো ব্যাপার নেই, হয়েছে। হ্যাঁ, এরকম সমীকরণ থাকতে পারে, দিয়ে বলে যে দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, বুঝলি কি বললাম, কোনটা বল, না ওটা কাটা যাবে না, এখানে এখানে কাটা যাবে না, ওইটাই ব্যাপার, এখানে আগে থেকে ছিল বলে এটা কাটতে পারছি, এখানে কাটা যাবে না, এখানে দুটো সমাধান হবে, সবসময় দ্বিঘাত সমীকরণ দুটো সমাধান হয়, কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা দুটো সমাধান নয়, এটা দ্বিঘাত সমীকরণই নয়, বুঝলি, দ্বিঘাত সমীকরণই নয় এটা, কেন এখানে কেটে যাচ্ছে এক্সটা, কেন এখানেও তো এটা কেটে যেতে পারে, কেন কেটে যাচ্ছে, এখানে তলায় 0 হতে পারে না, কোনোদিন সম্ভব নয়, ওই জন্য এটা দ্বিঘাত সমীকরণই নয়। হলো, বল কি বলছি বল, তুই পরীক্ষাতে পারবি তো। এবার ধর এরকম সমীকরণ আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এরকমই সমাধান আছে, সমীকরণ আছে। তাহলে এর বীজদ্বয়ের মান বের করতে বলেছে, বীজদ্বয়ের মান, একটা বীজ হয় এক্স এর মান, সিধা আছে যে সূত্র অনুসারে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মান হয় মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই, এটা হচ্ছে দুটো বীজের মান এক্স এর, সিধা আছে যে সূত্র এটা, ঠিক আছে বল এটা, হ্যাঁ বোঝা গেল এটা। হ্যাঁ, এখান থেকে অনেক রকম জিনিস, এই যে জিনিসটা আছে এটা, এটাকে নিরূপক বলা হয়, এটাকে বলা হয় কি, নিরূপক, একে বলা হয় নিরূপক। এখান থেকে বীজের প্রকৃতি নির্ণয় করতে হবে, প্রকৃতি মানে কেমন হবে বীজটা, যদি তিনটে সিনারিও হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তাহলে বীজ দুটি সমান ও বাস্তব, যদি বি স্কোয়ার মাইনাস 4ac
জিরোর থেকে বড় হয় তাহলে বীজ দুটি অসমান ও বাস্তব। আর 3 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, কি বললাম, লেস দেন 0 হয়, তাহলে বীজ দুটি কাল্পনিক বা বীজ কাল্পনিক। বীজ দুটি না হলেও বীজ কাল্পনিক। হয়েছে কি হয়নি? কোনো অসুবিধা আছে? এটা দিয়ে শুধু আছে যে সূত্রটি অঙ্ক করতে পারে। বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। বুঝে গেল এটা? এইবার এটা না দিয়ে ধর এই বীজগুলো দিয়ে দিয়েছে, বীজগুলোর মান এটা হয়েছে তো সরি, এটা মুছে দিলাম, কিন্তু এরকম অঙ্ক দেবে, কি লিখবি কে জানে। এক্স এর মান ধর বলে দিয়েছে, মানে বীজ দুটির মান বলে দিয়েছে। ধর একটা বীজের মান 4 আর একটা বীজের মান -3, এরকম বলে দিতে পারে, দিয়ে সমীকরণ বের করতে দিতে পারে। তার আগে একটা জিনিস জানতে হবে, এই যে সিধু যে পড়লাম আমরা, এর ধর একটা বীজ আলফা আর একটা বীজ ধর বিটা, এইগুলোর মানই, হ্যাঁ কি বললাম, এগুলোর মানই বলে দিয়েছে ধর, তাহলে আমি এখান থেকে এটা বার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কিরকম হবে সমীকরণটা? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান এইটা দিয়ে। যদি আমাকে কোনো সমীকরণের বীজ দুটি বলে দেয়, কি বললাম, কোনো সমীকরণের বীজ দুটি বলে দেয়, তাহলে এইটা দিয়ে আমি বার করতে পারবো সমীকরণটাকে। হয়েছে? কিরকম? আলফা একটা বিটা একটা, এখানে তোমার 4 এখানে -3 দিয়েই সমীকরণটা বেরোবে। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা, এটা গেল সমীকরণ বার করার ফর্মুলা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় 2 নম্বরের, দিয়েও ছিল অনেকবার, দুবার দিয়েছিল। মাধ্যমিক 2022, মাধ্যমিক 2000, মাধ্যমিক 2022 আবার দিয়েছে 18। দুবার একই কোশ্চেন দিয়েছে। এইটাই, এটা শুধু -4, এটা 3 দিয়েছে, প্লাস মাইনাস আলাদা আছে। হয়েছে এটা? তোর এই সমীকরণে একটা বীজ আলফা একটা বীজ বিটা, দুটো বীজ আছে। বীজ দুটির যোগফল তার বের করার ফর্মুলা হচ্ছে -b/a। এটা হচ্ছে বীজ দুটির যোগফল যে কোনো দ্বিঘাত সমীকরণে। আর বীজ দুটির গুণফল আলফা বিটা, তার মান হচ্ছে c/a। হয়েছে? এটা দিয়ে অঙ্ক হতে পারে। যেমন একটা অঙ্ক এখানেই দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। আলফার বিটা বীজ বলে দিয়েছে, এর বীজ বলে দিয়েছে কি আলফা কমা বিটা, দিয়ে বলেছে 1/α প্লাস 1/β বের করো। এটা বার করতে দিয়েছে, এটা বারবার কোশ্চেনে ছিল। তাহলে কি করব আমরা? প্রথমে আলফা প্লাস বিটাটা বার করব আর আলফা বিটাটা বার করব। আলফা প্লাস বিটা মানে কি -b/a, তাহলে -b মানে -22/a মানে হচ্ছে 1, তার মানে +22 হয়ে গেল। আর আলফা বিটা কত? 105/1 মানে 105 হয়ে গেল। হয়েছে কি হয়নি? হয়েছে এটা? তাহলে এখানে আমি করব কি, আলফা বিটা, এটা বিটা প্লাস আলফা, তো বিটা প্লাস আলফা লেখাও যায়, আলফা প্লাস বিটাও লেখাও যায়, তো এটা কত 22, এটা কত 105, তাহলে অ্যান্সার হয়ে গেল 22/100। হলো কি হলো না? এটাও পরীক্ষাতে এসেছিল 24 সালে, 24-এ 20-তে এসেছিল দুবার। এখান থেকে একটা 3 নম্বরের সমাধান করে দেবে, না হলে আর একটা দেবে কি সমীকরণ গঠন করে সমাধান করো। হ্যাঁ, আর বাকি শর্ট কোশ্চেনের মধ্যে এইসবগুলো টপিকগুলো থেকে আসবে। বোঝা গেল কি বল? এরপরে আমরা বীজগণিতের চ্যাপ্টার হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাতের মধ্যে প্রথম আর দ্বিতীয় পদ থাকে, এই পদ থেকে বলা হয়
এটাকে বলে উত্তর পদ। ঠিক আছে, হ্যাঁ। এ যদি বড় হয়, যদি পূর্ব পদটা বড় হয়, তাকে বলে গুরু অনুপাত। আর যদি উত্তর পদটা বড় হয়, লঘু অনুপাত। ঠিক আছে, আর সমান হলে সামানুপাত বলা হয়। এবার ধর এরকম একটা অনুপাত আছে, তাহলে অনুপাতের ক্ষেত্রে আবার সমানুপাতটা কি? তাহলে এবার সমানুপাত মানে হচ্ছে দুটো অনুপাত সমান। কেমন? তাহলে এখানে একটা অনুপাত লেখা আছে, এখানে লেখা আছে 6:9। এই দুটো কি সমানুপাত? হ্যাঁ, সমান অনুপাত। কি করে বুঝবো? 3 দিয়ে কাট, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে সেম অনুপাত। তাহলে একে বলা হয় সমানুপাত, দুটো অনুপাত। এই অনুপাতটা এই অনুপাত সমানুপাত। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল কি বোঝা গেল না? বেশ, সমানুপাত হয়ে গেল। এবার সমানুপাতের ক্ষেত্রে এটাকে বলে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। সমানুপাতের ক্ষেত্রে কি হয়? প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ হয়। আগে পড়েছিলাম, তাই জন্য অত কিছু বলছি না। হয়েছে এটা? আচ্ছা, এবার তো দুটো অনুপাত দিয়ে দিয়েছে, এরকম দিয়েছে একটা, এরকম দিয়েছে একটা 4:5। দিয়ে বলছে এদের যৌগিক অনুপাত কত হবে। যৌগিক অনুপাত কি হয়? পূর্ব পদের সঙ্গে পূর্বপদ গুণ করতে হয়, আর উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ করতে হয়। এটা পূর্বপদ, এটা পূর্বপদ, গুণ করলাম, এটা উত্তর, উত্তর গুণ করলাম, তাহলে 8:15। এটা অঙ্ক থাকে। হয়েছে? আর একটা জিনিস আছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে হচ্ছে বিপরীত অনুপাত। উত্তর পদটা পূর্ব পদে হয়ে যায়, পূর্ব পদে উত্তর পদ হয়ে যায়। এর ব্যস্ত অনুপাত হবে 15:8। হয়েছে? যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাত। হলো কি হলো না বল? বলবো এটা যৌগিক অনুপাত বললাম। এটাকে কি বললাম? এটাকে বললাম যৌগিক অনুপাত। হয়েছে এটা? এবার হচ্ছে ক্রমিক সমানুপাত। কি জিনিসটা ক্রমিক সমানুপাত? ক্রমিক সমানুপাত এরকম, ধর এ বি সি তিনটে সংখ্যা আছে, ক্রমিক সমানুপাতি বললাম, তাহলে এ বাই বি যা হয় বি বাই সি তাই হয়, তার মানে বি স্কোয়ার সমান এসি হয়। ঠিক আছে, হ্যাঁ। এর প্রথম এটাকে বলা হয় প্রথম সমানুপাতি, এটা বলে মধ্য সমানুপাতি। এটা বের করতে দেয় অনেক সময় পরীক্ষাতে। এটা তৃতীয় সমানুপাতি। বল এটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ, অনেক সময় মধ্য সমানুপাতি বার করতে দেয়। যেমন একটা 23-এ কোশ্চেন দিয়েছিল 23 সালে, এ স্কোয়ার বিসি ও 4BC এর মধ্য সমানুপাতি। কত হবে শূন্যস্থানে? তাহলে আমরা কি জানি মধ্য সমানুপাতি মানে কি? তার স্কোয়ার করলে এই দুটো গুণফল হয়। তাহলে এক্সটা যদি মধ্য সমানুপাতি ধরে নিই, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বিসি ইন্টু 4BC, তার মানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এক্স সমান 2ABC। তৃতীয় সমানুপাতি বার করতে দিতে পারে, তখন সেটা এক্স ধরে নেবো এখানে। তাহলে আমার এরকম দাঁড়াবে, ধর আমাকে বলেছে 2, 8 কোশ্চেন মার্ক, তৃতীয় সমানুপাতি বার করো। হ্যাঁ, তাই তো? তাহলে 2/8 সমান 8/x, তাহলে x সমান এটা গুণ করে দিই, এটা ভাগ করে দিই, 8 গুণ 8/2, মানে এটা 2 4 8 কাটবে 32। হলো, তৃতীয় সমানুপাতি বেরিয়ে যাবে।
যেটা বের করে দেবে সেটা এক্স ধরে নেবো, অসুবিধা আছে? এরপরে আসছি দেখ অনুপাতের পরে দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী মানে যাদেরকে রুট ভাঙা যাবে না, যেমন ধর √2 ভাঙা যাবে না, √3, √5, এগুলো করণী বলা হচ্ছে। দ্বিঘাত মানে দুটো ঘাত, এখানে কিছু নাই মানে 2 আছে, তাই জন্য দ্বিঘাত বলে করণী। একে পূর্ণ বর্গ, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে √9 হলে সেটা আর দ্বিঘাত করণী নয়, হচ্ছে? দ্বিঘাত মানে 2 ঘাত আছে এখানে, হচ্ছে? আচ্ছা, দ্বিঘাত করণী একটা জিনিস জানতে হবে যে করণী নিরসক উৎপাদক, মানে করণীটাকে তোলার জন্য এটা জানতে হবে, ঠিক আছে? কোনটা করণী নিরসক উৎপাদক? আর একটা জিনিস জানতে হবে, জানা উচিত, আগে বলে দিই ওটা, যে সদিশ্য আর অসদিশ্য করণী। সদিশ্য মানে যেগুলো একই রকম, মানে 2√3 আছে লেখা একটা, আর এটা লেখা আছে 5√3 বা √3, সবারই √3 আছে করণীটা, তাই জন্য সদিশ্য করণী। অসদিশ্য করণী 2√5 লেখা আছে, এটা 3√2 লেখা আছে, করণীটা আলাদা আছে। এদের মধ্যে যোগ বিয়োগ হতে পারবে, এদের মধ্যে হয় না। এদের মধ্যে গুণ হতে পারবে, এদের মধ্যে গুণ হতে পারবে, গুণ সবারই মধ্যে হয়, ভাগ সবারই মধ্যে হয়, কিন্তু যোগ বিয়োগটা হবে না। করণী নিরসক উৎপাদক কি? ধর √5 লেখা আছে, এর সঙ্গে কি গুণ করলে রুটটা উঠে যায়? √5 গুণ করলে, তাহলে √5 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে √5, হয়েছে? বলছি √5 এর জায়গায় এরকম লেখা থাকে 2 + √3, এর সঙ্গে কি গুণ করলে করণী উঠে যাবে? এর সঙ্গে গুণ করলে 2 - √3 গুণ করলে a² - b² ফর্মুলা হয়ে উঠে যায়। এটা 1 নম্বর করণী নিরসক উৎপাদক, এটা করণী নিরসক উৎপাদক হচ্ছে এইটা, হলো? আর একটা কি হতে পারে এরই আরেকটা করণী নিরসক উৎপাদক কি হতে পারে? যেমন ধর এখানে a² - b² এসছে, a + b a - b, এখানেও এরকম ভাবে আসবে, দেখ এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হলো a + b a - b, এটাও করণী নিরসক উৎপাদক, দুটোই করণী নিরসক উৎপাদক। এইটাও করণী নিরসক উৎপাদক, এইটাও করণী নিরসক উৎপাদক। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝিনি? তার মানে দুটো দিয়ে গুণ করলেই করণীটা উঠে যাবে, যেমন একে √5 কে √5 দিয়ে গুণ করলেই করণীটা উঠে যায়, সেরকম একে এটা দিয়ে গুণ করলেও রুট উঠে যাবে, একে এটা দিয়ে গুণ করলেও রুট উঠে যাবে। এবার এই দুটোর মধ্যে একটা অনুবন্ধী করণী হয়, কি বললাম? অনুবন্ধী করণী। তার মানেটা কি? তার মানে হচ্ছে গুণ করলে যেমন রুটটা উঠে যাচ্ছে, যোগ করলে উঠে যাবে। কিরকম দেখ, 2 + √3 লেখা ছিল, যোগ করি 2 - √3, ওইটা দিয়ে প্রথমটা দিয়ে দেখ √3 কেটে যায়, প্লাস এটা মাইনাস, তাহলে 4 হয়ে গেল অ্যান্সার। তাহলে এটাই হলো করণী নিরসক। কিন্তু এটাতে দেখ দুই দুই কেটে যাবে, √3 কাটবে না, তাহলে 2√3 অ্যান্সার হতে পারে এটা যোগ করলে। তাহলে এখানে দেখ যোগ করলেও করণী উঠে যাচ্ছে, গুণ করলেও করণী উঠে যাবে, a² - b² হয়ে, এটা a² - b² হয়ে করণীটা উঠে যাবে, 4 - 3 মানে 1 হবে, হলো? তাহলে একে বলবো আমরা অনুবন্ধী করণী। কোনটা? এইটা। এই দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে থেকে এটা হলো অনুবন্ধী। এগুলো থেকে কোনটা কিরকম? সে একই ব্যাপার তো, হবে না? যোগ করেও হতে হবে, গুণ করেও হতে হবে। এমন সংখ্যা এইখানে এর সঙ্গে এটা গুণ করলে করণী উঠে যায়, এর সঙ্গে এটা গুণ করলেও করণী উঠে যায়, কিন্তু এই দুটো উৎপাদকের মধ্যে থেকে এইটা অনুবন্ধী করণী, কারণ এদের যোগ করলেও করণীটা উঠে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে যোগ করলে √3 যোগ করে √2√3 হয়, -2 আর +2 কেটে যায়, তাহলে 2√3 থাকে, রুটটা উঠলো না, এই জন্য একে বলে অনুবন্ধী করণী নয় এটা, আর এটা অনুবন্ধী করণী না। দুটো মাইনাস কেন থাকবে? যেমন কোশ্চেন থাকবে তেমন অ্যান্সার হবে, যেমন আলাদা কোশ্চেন ছিল, যেমন করণী থাকবে তেমন হবে তো না। আমার করণীটা ছিল সোজা করা 2 + √3, তার জন্য ওটা হলো। আমার যদি করণী থাকতো -2 + √3 এসব উল্টো পাল্টা থাকতো, তখন আমাকে সেরকম ভেবে চিন্তা করতে হবে সেটা, বুঝেছিস? হ্যাঁ, যদি আমি এইটা দেখি, এইটার কি কি উৎপাদক আছে, কি বল বল তুই বল।
তুই বল এর করণীয় নিরসক উৎপাদক কি? একে কি দিয়ে গুণ করলে উঠে যাবে রুটটা? একটা হচ্ছে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ কর, উঠে যাবে। তাহলে দেখ a মাইনাস বি a প্লাস বি হয়। আর একটা কোনটা দিয়ে গুণ করলে হবে দেখ, a প্লাস বি a মাইনাস বি, এটা দিয়ে গুণ করলে হয়েছে। দেখ এটা a ভাব পুরোটাকে, প্লাস বি এ মাইনাস বি, আর এটা দেখ এটা এ আগে আছে, এটা আগে ভাব এটাকে এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে দেখ এইটাকে যদি যোগ করি, এবার যোগ করি যদি, তাহলে দেখ এই রুট থ্রি কেটে যায়, এই -2 -4 বেরোয় যদি যোগ করি। আর এটা যোগ করে দেখ, এটা দেখ রুট থ্রি থেকে যায়, 2 কেটে যায়, তাহলে 2√3 হয়ে যায়। তখন এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে এটা এবং অনুবন্ধী করণীয় এটা। মানে এ করণীয় নিরসক উৎপাদক বটে, এও বটে, কিন্তু এ অনুবন্ধী, এ অনুবন্ধী নয় এর ক্ষেত্রে। বোঝা গেল? সেটাই বলতে গেলাম। বলো কি বলছিস বল। যোগ করে গুণ করে দুটোতেই দেখবি করণে উঠে যাবে, তাকে অনুবন্ধী বলা হয়। বুঝলি? ওখানে আছে মাইনাস বলে দুটি মাইনাস নিয়ে নেবো আমি, তা নয় তো। যেমন কোশ্চেন থাকবে তেমন অনুবন্ধী হবে। যোগ করেও করণে উঠবে, গুণ করেও করণে উঠবে, যে সংখ্যার সঙ্গে আছে দেখে নিবি করতে হবে। ধর আমাকে দিয়েছে 1/2 মাইনাস √3, তাহলে আমি কি দিয়ে গুণ করবো এটাকে? 2 প্লাস √3, ওটাই করণীয় নিরসক উৎপাদক এবং অনুবন্ধী করণীয় দুটি হবে। দেখ এটা যোগ করু, দেখ এই 3 কেটে যায়, √3 কেটে যায়, 4 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল ব্যাপারটা। এরকম দাঁড়াবে, এটা দেখ লসও, এটা দেখ a মাইনাস বি ইন্টু a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 2 প্লাস √3 হচ্ছে। তাহলে শুধুমাত্র এটা 1 হয়ে যাচ্ছে, এটা 2 প্লাস √3 থেকে যাচ্ছে, এরকম হয়। এটা হচ্ছে করণীয় নিরসন করা, করণীয়টাকে তুলে দেওয়া, হরটাকে। যাই হোক, এই হলো ভেদের অঙ্কর ক্ষেত্রে কি থাকে, করণীয় বা ভেদ থাকে। এরও সেই 3 নম্বরে একটা কোশ্চেন থাকে বা 2 শর্ট কোশ্চেন। ভেদে কি দুটো জিনিস মনে রাখতে হবে, এ যদি বি এর সঙ্গে সমানুপাতে থাকে বা সরল ভেদে থাকে, তাহলে এ আর বি এর ভাগ করলে কি হয়? ধ্রুবক হয়। এটা কি সরল ভেদ, কি বললাম? সরল ভেদে থাকে, ভাগফলটা ধ্রুবক হয়। আর ব্যস্ত ভেদ থাকলে a proportional to 1/b হয়, যেমন এ বি সমান ধ্রুবক হয়। এইটাই জানার শুধুমাত্র। হ্যাঁ, এবার তোকে বলেছে যে এই একটা সংখ্যা বলে দিয়েছে, ধর এরকম, যে এইটা সমানুপাতে আছে, তাহলে কোনো একটা সমানুপাতে বার করো। হ্যাঁ, সেই সমানুপাতে বার করতে গেলে ওইটা বাই ওইটার মানটা যদি ধ্রুবক বের করিস তাহলেই হয়ে যাবে। এক্সাম্পল যদি বলে তোকে যে এক্স স্কোয়ার, হ্যাঁ, আর ওয়াই স্কোয়ার কি আছে, তো সেটা দেখতে গেলে কি করবি, এখানে ধর এক্স সমান কে ওয়াই ধরে নিলি, এখানে বসালি কোনটা, এর মানটা এরকম না, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মানটা যদি ধ্রুবক প্রমাণ করিস তাহলে এটা হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে এক্স এর জায়গায় বসিয়ে দে কে ওয়াই তার স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেলে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারটা ধ্রুবক, তাহলে এটা প্রপোর্শনাল টু হয়ে যায়। বোঝা গেল? এটা এইভাবে বার করা যাবে, যে কোনো অঙ্ক অনুপাতের মতোই ব্যাপারটা। ঠিক আছে, আর কিছু নাই। অনুপাতের এই ভেদের মধ্যে সরল সমানুপাত না ব্যস্ত সমানুপাত সেটা বুঝতে হবে। এবার অঙ্ক যেমন হবে সেই অনুযায়ী আমাদের যেতে হবে। হ্যাঁ, তাই তো। তাহলে করণী থেকে আমি বলিনি, করণী থেকে আমি বলে দিচ্ছি আগে কি কি আসবে আসার মধ্যে অঙ্ক। 161 পাতার 2-3, 2-C, 2-C, তারপরে 5-এর, 6-3, ঠিক আছে, 6-3 1 হলো, 7-4-3, 8-এর, এই কটা করলি মোটামুটি, এগুলো পারলেই সবাই পেরিয়ে যাবে। ঠিক আছে, আর পরের পাতায় একটা শর্ট কোশ্চেন আছে, কোনটি বড়, সেটাও শর্ট কোশ্চেনে দেয় মাঝে মাঝে, 9-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এগুলো করলেই হয়ে যাবে করণী থেকে, বইয়ের 162 পাতার। হলো।
আর ভেদের মধ্য থেকে 194 পাতার 25-এর অঙ্কটা 26-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আর প্রয়োগ 24, এই তিনটে প্রয়োগ করতে হবে। 194 পাতার 24-25 আর 96 পাতার 26 হলো। তারপরে এই পাতাতে 196 পাতার অঙ্ক 95 পাতা হয়ে গেল, 95 পাতার 26-এরটা, যে 196 পাতায় 196 পাতার মধ্যে 10-এরটা 11টা 12টা তিনটে অঙ্ক এইদিকে হয়েছে, 8-এরটা, ঠিক আছে, এটা 13 নম্বর আর 15 নম্বর এই কটা করতে হবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে থেকে আসে বেশিরভাগ, যেমন এখানে 17 দাগের 5-এরটা খুব আসে, শর্ট কোশ্চেনের মধ্যে 197 পাঠায়, এগুলো করতে হবে। জ্যামিতি থেকে 22 নম্বর আছে, 22 নম্বরের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপরে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলে অতিভুজের লম্ব অঙ্কন করা হলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই তিনটে মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই তিনটে মেন ইম্পর্টেন্ট। এছাড়াও যদি কিছু আনইম্পর্টেন্টের মধ্যে আসে, যেমন হচ্ছে ব্যাস নয় আর এমন কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে লম্বটি জায়টিকে সমদ্বিখণ্ডিত করে। আর কি হতে পারে, আর এই চারটের মধ্যে আর বলেছিলাম, পিথাগোরাসের বিপরীতটা বলেছিলাম, ঠিক আছে, আগেরবারে পিথাগোরাস টেস্ট ছিল বলে বিপরীতটা। আর একটা আছে যে সমরেখ, ওই যে অঙ্কটা আছে প্রশ্নটা যে এপিবি সমরেখ, ওইটা এই কটা করলেই মোটামুটি আসার চান্স আছে এগুলো থেকে। আর সম্পাদ্যর মধ্যে থেকে আসার চান্সের মধ্যে আগেরবারে যেহেতু অন্তর্বৃত্ত এসছে, এবারে পরিবৃত্ত খুব আসার চান্স, আর স্পর্শক অঙ্কন করা, এই দুটো মেন আসার চান্স, ঠিক আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন, আর তোমার হচ্ছে ওই পরিবৃত্তটা ভালো করে করতে হবে, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে পরিবৃত্ত হয়ে যাবে। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আর একটা হতে পারে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, বা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এরকম দিয়ে দেবে সমানুপাতির মধ্যে। এইগুলোই মোটামুটি আসবে সম্পাদ্যর ক্ষেত্রে। আর প্রয়োগ তো বলে দিয়েছি, ঠিক আছে, প্রয়োগ যে কটা বলেছি সেগুলোর মধ্যে থেকে আসবে, ঠিক আছে, আসার চান্স বেশি সব থেকে। আর তাহলে জ্যামিতির কোশ্চেনটা হয়ে গেল। এবার জ্যামিতি 22 নম্বর সব থেকে বেশি নাম্বার, ঠিক আছে। এবার আমরা তার পরের সেকশনে চলে যাই। পরের সেকশনে আসছি পরিমিতি। পরিমিতিতে অনেক নম্বরই থাকবে, 15 নম্বর থাকবে, চ্যাপ্টার অনেক আছে। প্রথম চ্যাপ্টারে আমরা আসবো আয়তঘন। একবার রিভিশন করে দিই, দেখ আয়তঘনটা কি হয়। আয়তঘন কেমন হয়, এরকম দেখতে হয় আয়তঘনটা, বুঝছে, 6টা তল, 8টা শীর্ষবিন্দু, 12টি ধার, এগুলো দিয়ে কোশ্চেন থাকে, ঠিক আছে। কর্ণ 4টি, ঠিক আছে, এগুলো দিয়ে কোশ্চেন থাকে। কেমন ভাবে এগুলো বলে দেবে, এটা বলবে এক্স, এটা বলবে ওয়াই, এটা জেড, এরকম বলে দেবে, এটা পি, এটা বলবে এক্স প্লাস ওয়াই মাইনাস পি প্লাস জেড, এরকম করতে হবে, এগুলো কোশ্চেন দেবে। হলো, এটা জানতে হবে। এটা বোঝা গেল কি বললাম? মনে রাখতে হবে 6টি তল, 8টি শীর্ষবিন্দু, 12টি ধার, 4টি কর্ণ, এবারে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আয়তঘন কি কি জানবো আমরা, দেখ আয়তঘনের যদি আমি ধরি দৈর্ঘ্য যদি আমি ভাবি এ, প্রস্থ যদি আমি ভাবি
বি, আর উচ্চতা যদি আমি ভাবি সি, এবিসি ভাবলাম, তাহলে কি হয়, এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে সবকটা তল, ছটা তলের, ছটা তলের ক্ষেত্রফল, ঠিক আছে, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে, এটা এবি আর এর নিচেরটা এবি, হ্যাঁ এরকম করে সে বিসি কত হবে, এর নিচে এবি উপরে এবি, হ্যাঁ তলটা, ঠিক আছে। বেশ, এবার আসছি আমি আয়তন। আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবিসি হলো এটা আয়তন, হ্যাঁ। আচ্ছা, কর্ণ রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, হলো। কোনো সমস্যা আছে? যদি কোনো আয়তঘন গলিয়ে গোলক করি, আয়তন সেমই থাকবে, কি বললাম, এটা থেকে গোলক করলাম, আয়তন সমান, আয়তন কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে, কি ঠিক নাই, হ্যাঁ, নিরেট একটা আয়তঘন গলিয়ে এটা করলাম, তাহলে আয়তন চেঞ্জ হবে না, আয়তন সেম থাকবে, হয়েছে, হ্যাঁ। এই কটা বোঝা গেল, এই কটা বেশিরভাগ আসে, আর একটা চার দেওয়ালের ক্ষেত্রফল হয় মানে পার্শ্বতল, তার মানে কি এইখানে এই সিলিংটা থাকবে না, সিলিং আর মেঝেটা বাদ বাকি এগুলো থাকবে, তাহলে 2 ইন্টু বিসি প্লাস সিএ, তাহলে 2 ইন্টু বিসি প্লাস সিএ এর উপরে সি কমন নিলে 2 সি ইন্টু বি প্লাস, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, হ্যাঁ, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বুঝা গেল, এটা এটা আয়তনের ব্যাপার, এই সূত্র কটা মনে রাখলেই অঙ্ক কটা হয়ে যাবে। বাট এবার বেশিরভাগ থাকে কি আয়তনটা এখানে পরিবর্তন করছে, তার আয়তন সেম থাকবে, আয়তন চেঞ্জ হবে না, যদি বলে এটাকে মুড়িয়ে দিচ্ছি আমি কাগজ দিয়ে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, বেশ, তাহলে আয়তনের ব্যাপারে এলো, বুঝেছি, এটা মুছে দিলাম। 2 নম্বর ঘনবস্তু হচ্ছে চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, কেমন হয় দেখতে, এরকম হয়, এখানে এইটুকু আর, এখান থেকে এইটুকুটা এইচ, ঠিক আছে, হ্যাঁ, পাতাটাকে মোড়ালে যেমন হয়, তাহলে এর যদি আমি বলি পার্শ্বতল মানে সাইডটুকু, পার্শ্বতল একটা আছে বক্রতল, হ্যাঁ, পার্শ্বতল বক্রতল, কটা পার্শ্বতল, একটি, আর সমতল কটা আছে, দুটো, মোট তল কটা আছে, তিনটে, কোনো শীর্ষবিন্দু নাই, ঠিক আছে, আচ্ছা, বেশ, এর প্রথমে জানবো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি, এই গোলটা 2 পাই আর, 2 পাই আর এইচ হচ্ছে পার্শ্বতল ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, গোলটা হলো 2 পাই আর এইচ, উপরের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার, নিচের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার, মানে বৃত্ত এটা, দুটো পাই আর স্কয়ার আছে, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, তার মানে 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ, হলো এটা সমগ্র তলের ক্ষেত্রফল, হয়েছে এটা। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়তন,
ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আগেরটা কি ছিল? ভূমির পরিধি 2 পাই আর ইন্টু এইচ, পার্শ্বলের ক্ষেত্রফল। ঠিক আছে, হলো এটা, আর কিছু দরকার নেই, বুঝছে? এটা হচ্ছে শঙ্কু, তার উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা এল। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করছে আগে। পাই আর এল। ঠিক আছে, এর একটাই শীর্ষবিন্দু থাকে, এইটা। ঠিক আছে, শীর্ষবিন্দু একটাই। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। বেশ, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? গোলটা, তলাটা, তলাটা কত? পাই আর স্কোয়ার, একটু কি পেলাম। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, পাই আর কমন নিলে এল প্লাস আর। হয়েছে কি হয়নি? এটা হয়েছে। এটা আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার। যেমন শঙ্কু আর চোঙের মধ্যে দেয়, এদের আয়তনের অনুপাত কত? তাহলে ওর পাই আর স্কোয়ার এইচ, এর 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার কেটে গেলে 1:1/3। এবার 3 দিয়ে গুণ করে দিলে 3:1 হয়েছে। এটা এটা গেল আমাদের কি? শঙ্কু। এটা ঘনবস্তু আছে কি? গোলক। দেখ, গোলকের একটাই তল হয়, ঠিক আছে, বক্রতল। তাহলে গোলকের যদি বলে সমগ্র তলও যা, বক্রতলও চাই। ফোর পাই আর স্কোয়ার। আর আয়তন কি? 3.5 পাই আর। অর্ধগোলক হলে আলাদা হয়ে যায়, অর্ধগোলকের দুটো তল হয়ে যায় তখন, একটা সমতল একটা বক্রতল। তাহলে অর্ধগোলক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? এই তলাটা পাই আর স্কোয়ার, আর এটা 2 পাই আর স্কোয়ার। টোটালটা ছিল 4 পাই আর স্কোয়ার সেখান থেকে, তাহলে টোটাল হয়ে গেল 3 পাই আর। আর শুধুমাত্র যদি বলে ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি? 2 পাই আর স্কোয়ার। আর আয়তন হবে এর অর্ধেক, আয়তন 2/3 পাই আর। আয়তঘনতে প্রথমে হচ্ছে 74 পাতার 12 দাগের, হয়েছে। আর এই 73 পাতার 19-এর অঙ্কটা প্রয়োগ। হলো 74 পাতার 15 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 17 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 18 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তাছাড়া 22 করতে হবে, আর 16টা করতে হবে। ঠিক আছে, আর শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো থাকতে পারে। এই 6-এর দাগের অঙ্কটা শর্ট কোশ্চেনের মধ্যে, তারপরে এইদিকে যেমন আছে এই 10-এর অঙ্কটা শর্ট কোশ্চেনের মধ্যে আসছে, 74 পাতার, এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, বেশ, এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টার আয়তঘন। তারপরে চোঙ 146 পাতা,
সাতের দাগের খুব ইম্পর্টেন্ট, 146 পাতা সাতের দাগের। 10-এর দাগের খুব ইম্পর্টেন্ট, 12 খুব ইম্পর্টেন্ট, 15 মানে আগেরবার এসছিল, 15 খুব ইম্পর্টেন্ট, আগেরবার এসছিল মনে হয় সম্ভবত এটা। 14 করতে হবে, 11 করতে হবে, 18 করতে হবে, এই কটা করলেই হবে, এখানে এই কটা করলেই হবে। আর উদাহরণ থেকে করার মধ্যে এই 10-এর প্রয়োগটা, 10-এর দাগের প্রয়োগ 144 পাতা, বেশ। তাহলে এইটা গেল আমাদের চোঙের। তারপরে হচ্ছে 183 পাতা গোলকের 12 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োগের, প্রয়োগ 12। এছাড়া 183 পাতা 6-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা, 11, 12 করতে হবে, আর 14 করতে হবে, এই কটা করলে মোটামুটি আসার চান্স আছে। এবার আমরা চলে এলাম শঙ্কুতে। শঙ্কুতে 226 পাতার প্রয়োগের 15টা ইম্পর্টেন্ট খুব। এছাড়া অনুশীলনী থেকে 16 নম্বর অনুশীলনীতে 9-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 10-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 11 খুব ইম্পর্টেন্ট, 12টা করতে হবে। এদিকে 5-এর অঙ্কটা শর্ট কোশ্চেনের মধ্যে করতে হবে, 5-এর অঙ্কটা শর্ট কোশ্চেন, ঠিক আছে, এই কটা করলেই হবে। পাতা হচ্ছে 264 পাতা, 10-এর অঙ্কটা প্রয়োগের, বেশ। 265 পাতার 10-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা করতে হবে। 13-র অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 266 পাতা 13-র অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 16-র অঙ্কটা করতে হবে, ঠিক আছে, এই কটা করলেই হবে। সাতের অঙ্কটা করতে হবে এই পাতায়, 265 পাতা 7-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই কটা করলে মোটামুটি হয়ে যাবে।